যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আপনি যে কোনো দিন জেলে যাবেন। অমৃতা সিনহা সম্মানীয় বিচারপতি, তার তো হুঙ্কার দেখেছেন। সময়ের অপেক্ষা। আমি তো ভবানীপুরে 2021-এ দাঁড়িয়েছিলাম, আমি হেরেছিলাম কিসের জন্য? যদি এগুলো না ঘটতো তো জিতে যেতাম। আমাদের দেখুন, উনি কি ধরবেন সেটা নিয়ে বোধহয় অর্পিতার ইন্টারভিউ নেবেন, উনি বলে দিতে পারবেন। আমি এখন কি করে বলবো বলুন, উনি কি ধরেন? ম্যান অফ দ্য ম্যাচ পাবেন, ওম্যান অফ দ্য ম্যাচ তো পাবেন না। ঠিকই তো বলেছে, উনি ঝুপো গোপ লাগিয়ে খেলতে গেছিলেন। তাই এদের বিদায় আসন্ন। শুধুমাত্র দেখুন, এই ইন্টারভিউ শোনবার পর আমার কাছে খবর এসছে, আমি যে অ্যাপার্টমেন্টে থাকি, এই অ্যাপার্টমেন্টে যারা টিভি খুলে এটা শুনেছে তাদের মধ্যে 9 জন হাসপাতালে ভর্তি। 3 জনের কান ফেটে রক্ত বেরিয়েছে, 2-3 জন সিসিইউতে আরাম করে হয়েছে। কি শুনলাম কি দেখলাম টিভিতে বলে। আমি চাইবো পাঠ্য রুদ্রদার নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রায় 46 লক্ষ মৃত ভোটার আছে এই রাজ্যে। এখনো তো বাংলাদেশি ভোটার, ডবল ভোটার, ফলস ভোটারের নামই আসেনি। তো তার মানে প্রমাণিত হলো যে পশ্চিমবঙ্গে এই 46 লক্ষ ভোটার 20 বছর ধরে তৃণমূলকে ভোটটা দিয়ে আসছিল, যাতে এই ভোটগুলো না কাটা যায়। তাই এসআইআর এর বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল করছিল। কি ভয়ঙ্কর বিষয় ভাবো, 46 লক্ষ মৃতদেহ ভোটার এখন অবধি সংগৃহীত হয়েছে। আরো বাড়তে পারে, কারণ চলছে। এরপর ডাবল কার্ড ভোটার, খোঁজ না পাওয়া ভোটার, এবং তার সঙ্গে অবৈধ যারা ভোটার নয়। তো সুতরাং এই সংখ্যাটা যে মানে কোথায় যেতে পারে স্পষ্ট করে বলা যাচ্ছে না। বিহারে যতদূর আমি জানি যে প্রায় তো আমাদের মতোই জনসংখ্যা বা ভোটার সংখ্যা, বিহারের ক্ষেত্রে কাছাকাছি বিহার আমাদের মতো। বিহারে যতদূর আমি যদি খুব ভুল না করি, ডাবল কার্ড আর মৃতদেহ ভোটার বা নো ট্রেস, মৃতদেহ ভোটার এবং ডাবল কার্ড বা নো ট্রেস মিলেই প্রায় হয়েছিল শুধু আপনার 28 লক্ষের মতো। তার বেশিও হতে পারে পরবর্তী ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে সেটা ডাবল ক্রস করতে চলেছে প্রায়। অর্থাৎ প্রত্যেক বছর যখন খুব স্বাভাবিক নিয়মে জেনারেলি ভোটার লিস্টে আমাদের এমনি সংশোধন হয়, 18 হলে কোনো বিধানসভায় কোনো ছেলে বা মেয়ের বয়স, বা কেউ নতুন বিবাহিত হয়ে এলে বা পাকাপাকি ভাবে থাকতে এলে তাদের নাম এমনি ইনক্লুড হয়। আর যারা মারা গেছেন বা যারা বিবাহিতা হয়ে চলে গেছেন অন্য রাজ্যে বা চাকরি সূত্রে চলে গেছেন তাদের নাম বাদ যায়। এই ডাবল কার্ড ভোটার, সেই নামটা এখনো কাউন্ট হয়নি। কত ডাবল কার্ড থাকা বেসিক্যালি যে ব্যক্তির থাকবে তিনি অপরাধ করছেন, তার শাস্তি হতে পারে ভয়ঙ্কর। সেই ভোটার প্লাস যে ভোটারের কোনো ট্রেসই নেই, আনট্রেসেবল, সেই ভোটার এখনো গণনা বাকি। বর্ডারে দেখতে পাচ্ছি ঝাঁকে ঝাঁকে বাংলাদেশি লোকজন যারা অনুপ্রবেশকারী, অবৈধ, তারা পালাচ্ছে। হিন্দুদের কোনো এই বিষয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ ভারত সরকারের নিয়ম অনুযায়ী যারা পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় বা সামাজিক কারণে নিপীড়িত হয়ে গিয়ে পশ্চিমবঙ্গে এসেছেন তাদের জন্য সিএএ সেই আইন পাশ হয়ে গেছে এবং সেই আইন মেনে ক্যাম্পও হয়েছে, আরো ক্যাম্প বাড়বে এবং তারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। তিনি হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, শিখ হতে পারেন বা অন্য যে কোনো ধর্মের মানুষ হতে পারেন। কিন্তু যেগুলো ইসলামিক স্টেট, সেই দেশে ধর্মীয় কারণে নিপীড়নের কেউ শিকার সেইভাবে হনই না। আমরা বাংলাদেশে কি ফতোয়া দেওয়া হচ্ছে আমরা জানি। বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনীতে হিন্দুদের নেওয়া হবে না, বৌদ্ধদের নেওয়া হবে না, তা তারা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে।
আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। অর্থাৎ ওখানে সামাজিক নিপীড়নটা শুরু হয়ে গেছে। তোমায় বাধ্য হয়ে ধর্মান্তকরণে নিজেকে প্রস্তুত করতে হবে। হিন্দু বা বৌদ্ধ বা শিখ থেকে তোমায় মুসলিম হতেই হবে, নাহলে তুমি চাকরি বাকরিও পাবে না সরকারি। তো এই কারণে যারা নিপীড়িত হয়ে 20-25% থেকে আজকে কোথাও 4%, কোথাও 6%, কোথাও 2% হয়ে গেছেন, তারা সব এখানে পালিয়ে আসছেন। মাথায় রাখতে হবে যে এটা বিজেপি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রথম করলেন তা নয়। মোহাম্মদ আলী জিন্নাদের মুসলিম লীগের ইচ্ছায় মুসলমানরা হিন্দুদের সঙ্গে থাকতে পারবে না, আমাদের আলাদা দেশ চাই, এই দাবি যখন তুললেন তদানীন্তন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া জ্যোতিবাবুদের, তাদের সাপোর্টেই তৈরি হলো পাকিস্তান। তারপর 1946-এ তারা অবিভক্ত বাংলাকে মুসলিম লীগ তারা বানাতে চেয়েছিল পূর্ব পাকিস্তান, সেম জ্যোতিবাবুদের সাপোর্টে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সাপোর্টে। কিন্তু সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো লোক, আরো কিছু ভালো লোক ছিলেন, যাদের কারণে তারা বলেন তাহলে দেশ যদি তোমরা ধর্মের ভিত্তিতে ভাগ করছো, তাহলে জনবিন্যাসের ভিত্তিতে বাংলাটাও ভাগ হোক। তাই একটা বড় অংশের মানুষ আমরা পশ্চিমবঙ্গে থেকে যাই, নাম হয় পশ্চিমবঙ্গ, এবং পূর্ব পাকিস্তানে আবার আন্দোলন হয় এবং সেই পূর্ব পাকিস্তান হয়ে যায় একটা ইসলামিক কান্ট্রি বাংলাদেশ। আফগানিস্তানও তাই। তো এখানে ধর্মীয় কারণে যারা নিপীড়িত হচ্ছেন তারা চলে আসতে বাধ্য হয়েছেন। সেই সময় যখন দেশভাগ হয়েছিল, কে কোথায় যাবে ছোটাছুটি চলছিল, হিন্দু মুসলমানরা কে কোথায় যাবে, প্রচুর মানুষ মারা যাচ্ছিলেন। সেই সময় গান্ধীজি এবং নেহরুজি তারা বলেছিলেন যে ভারতবর্ষ মূল মাটি, সেখান থেকে ভেঙে এই দেশগুলো তৈরি হচ্ছে, আপনারা যদি সেখানে থাকতে না পারেন, এখন পরিষ্কার যন্ত্রণা সহ্য করে কতদিন থেকে যান, নির্দিষ্ট নিয়ম কানুন তৈরি করে ভারতবর্ষে আপনাদের ফিরিয়ে আনা হবে। যারা ইসলাম ধর্মে ব্যতীত, হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি, যে কোনো ধর্মের মানুষ। কিন্তু কোনো সরকার সেই কথাটা রাখেনি। আর একজনের কথা না বললেই নয়, সর্দার বল্লভভাই প্যাটেল এই বিষয়ে দৃপ্ত কণ্ঠে আওয়াজ তুলেছিলেন যে এই অত্যাচার বন্ধ করুন। নেহরু লিয়াকত চুক্তি হয়েছিল, সেই চুক্তির মূল কথার জায়গায় ছিল যদি কোনো মুসলমান ভারতবর্ষে নিরাপত্তা বোধ না করেন তবে তাকে পাকিস্তান নিয়ে নেবে। আর যদি পাকিস্তানের কোনো হিন্দুরা বা অন্যান্যরা, শিখ, কারণ পাঞ্জাবও তো কাটা হয়ে পাকিস্তান হয়েছিল, ওই ধর্মের মানুষেরা যদি আসতে চান তো তাহলে চলে আসবেন। আরো অনেক কিছু লেখা ছিল, এই বিষয়টাও ছিল, কিন্তু সেই কথা কেউ রাখেনি। ক্রমাগত যখন হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জনজাতি, উপজাতিদের উপরে এই তিনটে ইসলামিক কান্ট্রি পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে অত্যাচার হতে শুরু করলো এবং এটা বাড়তে শুরু করলো, তাদের পার্সেন্টেজ জনবিন্যাস সংখ্যা কমতে শুরু করলো, তারা বাঁচতে ঢুকে পড়তে শুরু করলেন এখানে, তখন কংগ্রেসের দেওয়া কথা, বিভিন্ন রাজনৈতিক তদানীন্তন শ্রদ্ধেয় নেতাদের দেওয়া কথা, রাজনৈতিক দলগুলোর দেওয়া কথা, যারা করেনি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির নেতৃত্বাধীন সরকার সেই আইনটা পাস করলো এবং তাদের এখন সিএ ফর্ম ফিল আপ করছে, তাদের টেনশনের কারণ নেই। আমি কেন এই কথাটা বললাম, কারণ তৃণমূল প্রচুর মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে, মৃতদেহ ভোটার ধরা পড়ছে বলে। তাই এদের বিদায় আসন্ন। শুধুমাত্র 46 লক্ষ আপাতত বেরিয়েছে মৃতদেহ ভোটার, যে কার্ডগুলো নিয়ে তৃণমূল ভোট দিয়ে জিতছিল। মমতা বন্দ্যোপাধ্যায় 2008 থেকে 11 ঠিক এই কায়দাতে সিপিএম ভোটার লিস্টে এই ভুয়ো, অবৈধ এদের দিয়ে জিততে বলে তিনি আন্দোলন করেছিলেন। সচিত্র ভোটার পরিচয়পত্র চাই, তিনি বলেছিলেন যে জঙ্গিরা ঢুকে পড়ছে এখানে। আর আজকে তিনি সিপিএম এর মতোই প্রশাসনিক ভাবে জীবন জীবিকায় স্বাচ্ছন্দ্য আনতে ব্যর্থ হয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে। উল্টে সিপিএম এর থেকে ডাবল চুরি করে অন্যায় করে ধরা পড়ে গেছেন। তাই বাঁচতে গেলে এই ভুয়ো ভোটের অবলম্বন ছাড়া সম্ভব নয়। তাই তিনি সিপিএম, যে সিপিএম এর বিরোধিতা করেছিলেন এই অন্যায় করছে বলে, আন্তর্জাতিক অপরাধ এগুলো, সেই কাজটা তিনি করবার চেষ্টা করছেন। এসআইআর হচ্ছে, এসআইআর সুস্পষ্টভাবে না হলে, অর্থাৎ নিবিড় ভোটার তালিকা সংশোধন যতক্ষণ না হচ্ছে,
নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট হতে দেবে না। সে বিজেপি অনুরোধ করুক, ভোট করুন, কংগ্রেস অনুরোধ করুক বা অন্য যে কোনো দল অনুরোধ করলেও তারা শুনবেন না। তারা সাংবিধানিক একটা বডি, তাদের কাজ হচ্ছে বৈধ ভোটারের তালিকা তৈরি করা। অবৈধ ভুয়ো বা মৃত বা বেআইনি ভোটারকে রেখে দেওয়া নয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে চাইছেন। তাই এসআর এর বিরোধিতা করে প্রমাণ দিচ্ছেন যে এতগুলো বছর ধরে তিনি এই ভুয়ো ভোটেই জিততেন। না হলে এত চুরি দুর্নীতি অন্যায়ের পরে এটা কি শুধু হিন্দুদের সঙ্গে হয়েছে? চাল ডাল চাকরি চুরি ভোট চুরি না, মুসলমানদের সঙ্গে হয়েছে, সব ধর্মের মানুষের সঙ্গে এরা অন্যায় করেছে, আর এই ভুয়ো ভোটে তারা জিতে গেছে। আজকে সেই জবনিকার পতন হতে চলেছে, যার প্রথম বড় ইঙ্গিত শুধুমাত্র মৃতদেহ ভোট 46 লক্ষ বাদ যাওয়া, যা প্রকাশ করেছে কালকে রাজ্য নির্বাচন কমিশন এবং তথ্য তুলে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে। আপনার কথাটা নেই বলছি, এখনো ডাবল কার্ড ভোটার, ভুতুড়ে ভোটার, ট্রেস যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই ধরনের ভোটার এবং এই ভেজাল ভোটার, সেগুলো বাকি। সেগুলো কত হতে পারে আন্দাজ করতে পারছে মানুষ। তাই তৃণমূল ভয় পেয়ে রয়েছে, আতঙ্কে রয়েছে, বিদায় বেলায় প্রমাদ গুনছে। কিন্তু শাসক দল তো বলছে বিহারেও এরকম ভাবে প্রচুর মৃত ভোটারের নাম ছিল, পরে দেখা গেছে যে তারা জীবিত। এছাড়া তুমি যেটা বললে সিএ এর কথা, সিএ নাকি বিজেপির একটা ফাঁদ, এটা করে মানুষকে আসামে যেমন 12 লক্ষ হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে, এখানেও তাই করা হবে। আমার তৃণমূলকে প্রশ্ন, তাহলে বাকি অন্যান্য রাজ্যগুলোতে যেখানে এসআইআর হচ্ছে, এখানে তো বিজেপির কিচ্ছু নেই? এর আগে 8-10 বার তো এসআইআর হয়েছে, ঠিক যেমন 2002-তে লাস্ট এসআইআর হয়েছিল। তো অন্যান্য রাজ্য যেখানে হচ্ছে সেখানে আপনাদের বিরোধী দলগুলো এই কথা বলছে না কেন? যেগুলা যারা আপনাদের বন্ধু, যারা বিজেপির বিরোধী দল, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের INDIA জোট, কই তারা তো এই কথা বলছেন না। তারা মমতা বন্দ্যোপাধ্যায় জোট সঙ্গী হয়ে গেলেও তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত সর্বৈব ভুয়ো এবং দুর্নীতিবাজ নয়। দেখুন, বিহারে ভোট তো হয়ে গেল, এসআইআর এর পদ্ধতির জায়গায় রয়েছে, নাম বাদ যাবে, তারপর লোকজন প্রমাণ দিলে আবার সেটা কারেকশন হয়ে যায়। সেই কারেকশন হয় কি হয়েছে, কোন নাম যুক্ত হয়? যারা 18 বা যারা অন্য বিধানসভা থেকে বা অন্য দেশ থেকে, অন্য রাজ্য থেকে সেই রাজ্যে এসেছেন, সেই নামটা ওঠেনি, বা কারুরটা হয়তো ভুল হয়ে বাদ হয়ে গেছে। ভুল হয়ে বাদ হয়ে যাওয়াটা 1 লাখের মধ্যে 2-3 জন হয়, তার বাইরে হয় না। তাই তেজস্বী যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনকারীরা তারা চুপ, তারা কোনো কথা বলতে পারেননি। বিহারে বিজেপি এবং নীতিশ কুমারের জোটের সরকার রয়েছে, একটা রক্তপাত হয়েছে। লালু প্রসাদের দল একবারও বলতে পেরেছে যেখানে লুট হয়েছে, রিগিং হয়েছে, রক্তপাত ঘটেছে? না। পশ্চিমবঙ্গে তৃণমূলের কল্যাণে আমরা 50টা করে লাশ গুনি, রক্তাক্ত হয়ে যাওয়া সমাজ দেখি, বাড়ি থেকে লোক বেরোবার আগেই তার ভোট পড়ে যাওয়া দেখি, যেটা বিহারে তো হলো না। সবকটা এক্সিট পোল বলছে নিরঙ্কুশ ভাবে নীতিশ বিজেপি জোট আবার ক্ষমতায় আছে, সবকটা মিডিয়া বলছে, প্রমাণিত হলো। মমতা বন্দ্যোপাধ্যায়, লালু প্রসাদের ছেলে এই তেজস্বী বা তাদের আনুষঙ্গিক দলগুলোর যে কথা, সেগুলো মিথ্যাচার, প্রমাণিত হলো। পশ্চিমবঙ্গ সেটা হতে চলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে নির্বাচন কমিশন নাকি বিজেপির পক্ষপাতিত্ব করছে, বিজেপির কোনো বুথে এজেন্ট নেই, তাই নির্বাচন কমিশন এসআইআর এ যাতে বিজেপি এজেন্ট দিতে পারে তাই তাদের সাহায্য করছে, বিএল এর যে নিয়োগ সংক্রান্ত নিয়ম রয়েছে সেখানেও শিথিলতা আনছে। দেখুন, আপনি বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিআইএম বলুন, যদি কারোর কোথাও এজেন্ট যদি না থাকে, থাকবে না। বহু জায়গায় তো আমাদের এজেন্ট ছিল না, এজেন্ট থাকলেও তাদের বাড়িতে ফোন করে তার মাকে বউকে বলা হয়েছে উঠে আসতে বলুন, নাহলে ছেলের মৃতদেহ দেখবেন, কাল তার চাকরি চলে যাবে, কাজ চলে যাবে, জমি দখল হয়ে যাবে, সবজি বিক্রি করতে দেবো না, দোকান লাগাতে দেবো না। আমি তো ভবানীপুরে 2021-এ দাঁড়িয়েছিলাম, আমি হেরেছিলাম কিসের জন্য? আমি 28,000 ভোটে হেরেছিলাম, তার মধ্যে 24,000 ভোটে হারিয়েই দিয়েছে ববি হাকিমের মিনি পাকিস্তান খিদিরপুর, 24,000 ভোটে।
মিনি পাকিস্তান আমায় হারিয়েছে, নাহলে তো আমি ভবানীপুরে অধিকাংশ জায়গায় জিতেছি। ববি হাকিমের বাড়ির এলাকা থেকে মাত্র ৩,৫০০ ভোটে হেরেছি, এত গুন্ডামির পরেও। যদি এগুলো না ঘটতো তো জিতে যেতাম। আমার একগাদা কর্মী আমার সঙ্গে মার খেয়েছে ইলেকশনের সময়, আপনারা মিডিয়ারা সবাই দেখিয়েছেন। কিসের ভয় ছিল আমায় নিয়ে? কিসের ভয় ছিল বিজেপির কার্যকর্তাদের নিয়ে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানুষের ট্যাক্সের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিকে বাঁচিয়ে রাখবার জন্য ওকালতি করে কিছু মালপত্র রোজগার করেন। আমি চাইবো বৃদ্ধ বয়সে কোন একটা ভালো কাজ তো করতে হয়, একটু আপনার অরিজিৎ সিং এর মতো যে মিষ্টি গলা সেটা নিয়ে একটু চুপ থাকতে। এবার দমকল মন্ত্রী সুজিত বসুর মেয়ে, পুত্র এবং স্ত্রী উভয়কে মানে সবাইকেই ডেকেছে ইডি। কি করা যাবে? যদি তাদের নামে গয়না, টাকা পয়সা, সম্পত্তি থেকে থাকে যা তারা খেটে রোজগার করেনি, তার উৎস তো জানতে চাইবেই। সেটা শুধুমাত্র সুজিত বসু নয়, আমার দেশের নিয়মের মধ্যে রয়েছে, যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ জেলে যায়, কাল জেলে যায়। তার ১৫০ কোটি টাকার সম্পত্তি ফ্রিজ, ক্রোক, বাজেয়াপ্ত। আমার দেশে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট রয়েছে। আর্থিক লেনদেন বেআইনি ভাবে আপনার অর্থের উৎস কি আপনি যদি বলতে না পারেন, আপনি যে কোনো দিন জেলে যাবেন। সেটা সুজিত বসু হোক, তৃণমূলের যে কোনো নেতা হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, বা আমার দেশের যে কোনো মানুষ হোক না কেন। শুধু সময়ের অপেক্ষা। তারা ভালো ভালো যদি বলে দেন তো ভালো, যদি না হয় তাহলে তারা আমার দেশের নিয়ম মেনে যে শাস্তি হয়, জেল টেল যাবেন। তৃণমূলের নিয়ম মেনেই তারা কাজ করছেন। সুজিত বসু কি করেন? তার জীবিকা কি যে তার এত টাকা, এত সম্পত্তি হল? তার ছেলের এতগুলো ব্যবসা, প্রাসাদ ও পোম, হোটেল ফোটেল, কত ব্যবসা তার বানিয়ে দিয়েছে। স্বচ্ছতার হিসেব দিতে দেবেন, প্রমাণ দেবেন, যদি না হয় জেলে যাবেন। আর যদি স্বচ্ছতার প্রমাণ দেন, বেরিয়ে আসবেন। ওনার কি কি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সেই তালিকাটা এখন আমি জানি না। সম্পত্তি যদি বাজেয়াপ্ত হয়ে যায়, ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, অর্থ মন্ত্রকের দপ্তর, তাদের কাছে সঠিক প্রমাণ দেখাতে না পারলেই তখনই সম্পত্তি বাজেয়াপ্ত হয়। কেউ চাইলেও আর সম্পত্তি বাজেয়াপ্ত করে ফেললো, একদম হয় না, এত সোজা নয়। তাদেরও লয়াররা কোর্টে গিয়ে লড়েন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো হ্যাঁকো ঢ্যাকো কোন কোন লয়ার নেই, তারপরে তো কিছু করতে পারলেন না নিজের সম্পত্তি। অমৃতা সেনা সম্মানীয় বিচারপতি, তার তো হুঙ্কার দেখেছেন। সময়ের অপেক্ষা। একের পর এক মৃত্যু ঘটছে আমাদের রাজ্যে। শাসক দল বলছে সবই নাকি এসআইআর এর আতঙ্ক। মমতা ব্যানার্জি বলছে এরা শুধু ক্যাকা করে চিৎকার করতে পারে, তাদের কোনো দুঃখ নেই। হঠাৎ একটা মেয়ে ধর্ষিত হয়ে মারা যাবে, তখন এরা রাস্তায় বেরিয়ে পড়বে বড় বড় কথা বলতে। অর্থাৎ এসআইআর এ মারা গেলে মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ আছে, কিন্তু তৃণমূলের ক্রিমিনালদের হাতে এবং পুলিশের উদাসীনতায় তার দপ্তরের, তিনি নিয়ে একজন নারী হয়ে যখন এই মৃত্যুগুলো ঘটে, ছিন্ন বিচ্ছিন্ন লাশগুলো পড়ে থাকে, তখন তার দুঃখ হয় না। এটা তিনি নিজে প্রমাণ করে কতটা অমানবিক এবং কতটা নারী বিদ্বেষী প্রমাণ দিলেন। ভারতবর্ষের এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে, পশ্চিমবঙ্গের সঙ্গে 12টা হচ্ছে, তার আগে বিহার হয়ে গেছে। কোথাও এসআইআর এর আতঙ্কে কোনো মানুষ মরেছে দেখতে পেয়েছে? কিন্তু তৃণমূল জেনে যাচ্ছে এসআইআর, আর প্রত্যেকটা পরিবার গরিব, বাপ মরেছে এনে সেও দেখতে যে বাবা জেঠু কাকু যদি কেউ চলে যায় আমি তো আর ফেরত পাবো না। হয়তো মারা গেছেন হাঁপানিতে, হয়তো মারা গেছেন শারীরিক অন্য কারণে, যে প্রত্যেকটা মৃত্যু দুর্ভাগ্যজনক। আপনারা তো দেখেছেন এর আগে প্রদীপ কর, হাত নেই আঙুল নেই, পরিবারের লোক বলছে চিঠি লিখতে পারবে কি করে, শিক্ষা দীক্ষাই তার নেই, তাকে বলে দিল এনআরসির জন্য মারা গেছে। কোথায় এনআরসি? কোথায় এসআইআর? এসআইআর এ ভাই আপনার নাম যদি কাটাও যায় তো তাহলে তারপর আপনার অ্যাপিল করার তো সুযোগ আছে, সবাই জানে। মারা যাবেন কেন? যে লোকটার ভোটার লিস্টে নাম রয়েছে তার আবার আতঙ্ক কি? আমার সম্পত্তি নেই বলে আপনারা রাজপ্রাসাদে মরে গেলেন, সম্পত্তির চিন্তায় মারা গেলেন রাজা। কোথায় মারা গেলেন? রাজপ্রাসাদে। এই গল্প তৈরি করার চেষ্টা করে প্রমাণ দিচ্ছেন যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এসআইআর এর জন্য কেউ মারা যাচ্ছে না, তাদের কোনো আতঙ্ক নেই। পশ্চিমবঙ্গেই বেছে বেছে আতঙ্ক। দেখুন এই পরিবারগুলো গরিব, লোকজন বলা বলি করছে যে পরিষ্কার কেউ যদি কোনো কারণে মারা যায়, এদের তো টাকার অভাব নেই, 2, 4, 5 লাখ টাকা নিয়ে গিয়ে পরিবারের কাছে চলে যাচ্ছে বলে শুনতে পাচ্ছি।
পরিবারকে বলা হচ্ছে, নাহলে পাড়া থেকে তুলে দেবো, বল এই সমস্ত কথা। জানতে পারছি তো যমরাজ আসছে লোকজনের কাছে, চলুন, বয়স হয়ে গেছে, 90 হয়ে গেছে। সেই ভদ্রলোক বলছে, সরি এখন আমায় নিয়ে যাবেন না যমরাজ, আপনি নিয়ে গেলে কেসটা বলবে SIR, 4 মাস পরে আসুন। এরা মানুষকে বেঁচে থাকতে জ্বালিয়েছে, মরবার সময়ও জ্বালাচ্ছে। এদের স্থান যে কোথায় হবে না, ভয়ঙ্কর। অন্যদিকে দেখা যাচ্ছে মুকুল রায় তার বিধায়ক পদ খারিজ করেছে হাইকোর্ট। আমি ধন্যবাদ জানাবো এই কারণে সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এটা যে কোনো রাজনৈতিক দলের জন্য শিক্ষা হলো যে আমরা কোন একটা সিম্বলে জিতে মানুষের ভোট নিলাম, তারপর আমি কোন দলে কাউকে জানাচ্ছি না, আচরণ করছি এক দলে থাকবার মতো, খাতায় নাম রয়েছে অন্য দলে, বিধায়ক হিসাবে আমি আমার বিধানসভায় যাচ্ছি না, তো তাহলে মানুষ কোত্থেকে পরিষেবা নেবে? মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তো MLA MP কাউন্সিলর এই চেয়ারগুলো তৈরি হয়েছে। আমি অবহেলায় পড়ে থাকবো, কিছু করব না। এখন মুকুলবাবুর অত্যন্ত শরীর খারাপ, আমি তার শারীরিক সুস্থতা কামনা করি ঈশ্বরের কাছে, সেটা আলাদা বস্তু। কিন্তু যা খুশি তাই আমি করে বেরিয়ে মানুষের জীবনকে অতিষ্ঠ করতে পারি না। তাই সম্মানীয় বিরোধী দলনেতা অত্যন্ত যুক্তিবুদ্ধির সঙ্গে এই কাজটা করেছে, যথেষ্ট রকম। এটা সবার উপকার হলো, কৃষ্ণনগরবাসীরও উপকার হলো। এবার সামনে নির্বাচন, খুব বেশি বাকি নেই, নিশ্চয়ই এখন তার বাই ইলেকশন হবে না, একসঙ্গে 2026-এর নির্বাচনের সময়তে একেবারেই নির্বাচনটা হয়ে যাবে নর্মাল নিয়ম মেনে। বাকিদের সতর্ক থাকা উচিত, সতর্ক হওয়া উচিত। সম্মানীয় হাইকোর্টের এই রায়, আর হাইকোর্টের এই রায় মানে সারা ভারতবর্ষের কোর্ট এই রায়টাকে এক্সাম্পল করবে। পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি ঘটেছে, তারপর তিনি মন্তব্য করছেন যে তিনি যখন মন্ত্রী ছিলেন তিনি সততার সঙ্গে কাজ করেছেন, একটা কেউ দেখাতে পারবে না যে অর্থের বিনিময়ে চাকরি হয়েছে। দেখুন, এই ইন্টারভিউ শোনবার পর আমার কাছে খবর এসছে, আমি যে অ্যাপার্টমেন্টে থাকি এই অ্যাপার্টমেন্টে যারা টিভি খুলে এটা শুনেছে তাদের মধ্যে 9 জন হাসপাতালে ভর্তি, 3 জনের কান ফেটে রক্ত বেরিয়েছে, 2-3 জন CCU-তে। কি শুনলাম কি দেখলাম টিভিতে বলে। আমি চাইবো পার্থ চট্টোপাধ্যায় যিনি ফিরেছেন, হাঁটুর কেন, গোড়ালির বয়সী যে গার্লফ্রেন্ড তাকে নিয়ে যে বড় বড় কথাগুলো বলছেন, এবং তৃণমূলের নেতাদের বাকিদের 2-3টে করে যে বউ আছেন বলে ভান্ডা ফাটিয়ে দিয়েছেন, তার জন্য শুভেচ্ছা। কিন্তু তিনি এই কথাগুলো কোনো লাফটার চ্যালেঞ্জারে গিয়ে বলুন। এই ধরনের কথা বেসিক্যালি এরা যে কত বড় লুটেরা, 26,000 চাকরি গেছে, 32,000 চাকরি যাচ্ছে অবস্থায়, সেটা নিয়ে কথা বলে উনি বলছেন সৎ। এমনি এতদিন ধরে জেল কাটলেন পিঁয়াজি, উনি তো মুক্ত হননি কেস থেকে, উনি জামিনে পেয়েছেন। একটা নির্দিষ্ট সময় আমার দেশে যে কোনো আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকলে 7 বছর আমার দেশে সর্বোচ্চ জেল, তার মধ্যে যদি 1/3 সময় আপনি যদি জেলে কাটিয়ে দেন, যদি তদন্তকারী সংস্থার সব তদন্ত হয়ে যায়, তাহলে অভিযুক্ত মানে পার্থবাবুদের, অনুব্রত বাবু, বালু বাবু, দেখুন কৃষ্ণ চোর, চাকরি চোর, গরু চোর, কয়লা চোর, রেশন চোর, তাদের নাম নিচ্ছে মহান ব্যক্তি। এদের কোনো লজ্জা দেখেছেন চোখে মুখে? এরা নির্লজ্জ, এরা বেহায়। এখন এটা ওদের দলের নিয়ম, সেটাকে মেনটেন করতে হচ্ছে। বেরিয়েছে কিভাবে তারা জীবনযাপন করতেন, কিভাবে তারা মানে আগামী প্রজন্মকে কি শিক্ষা দিয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন। এই দলটা যতক্ষণ না পর্যন্ত কন্ট্রোল আর ডিলিট হয়ে যেতে পারছে পশ্চিমবঙ্গ থেকে, বাংলার মান সম্মানকে ডুবাবে সারা দেশের কাছে, বিদেশের কাছে। গার্লফ্রেন্ড কেন থাকবে না, অন্যের মতো 2-3টে বউ নিয়ে তো আমি ঘুরছি না, শোভন বৈশাখীর কথা বলছে। মানে এই এটা কোন ধরনের, কোন সমাজের কথা তারা বলছে, এই চরম দুর্ভাগ্যের। আর সে যখন জেল থেকে বেরোচ্ছে, মানুষের জীবন, কতগুলো শিক্ষক আত্মহত্যা করেছে বলুন তো, মানুষের জীবনগুলোকে যারা তছনছ করে দিয়েছে পশ্চিমবঙ্গে, তাদের ওয়েলকাম করবার জন্য একটা সুন্দরী বাহিনী এসছে। তারাও কি চাইছে যে অর্পিতার খাটের নিচ থেকে যদি 50 কোটি বেরোয়, তাহলে আমার বাড়ির নিচ থেকে 2 কোটি অন্তত বেরোক? পার্থবাবু একটু আমার দিকে তাকান, তাই কি? নাহলে এরা কারা? এরাও তো কারুর মা, কারুর বোন। অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ধরনের মহিলাদের উপস্থিতি একটা চোরের পক্ষে, যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ শেষ করে দিয়েছে, শিক্ষা জগৎটাকে শেষ করেছে। চরম দুর্ভাগ্য।
উনি বলছেন যে পতাকা ধরে রোজগার করার জন্য আমি রাজনীতিতে আসিনি। দেখুন উনি কি ধরবেন সেটা নিয়ে বোধহয় অর্পিতার ইন্টারভিউ নেবেন, উনি বলে দিতে পারবেন। আমি এখন কি করে বলবো বলুন, উনি কি ধরেন, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায় যেমন গতকাল ডিলিট উপাধি পেয়েছেন, কিছুদিন আগে আমরা দেখেছি যে বঙ্গভূষণে পুরস্কৃত হয়েছেন শত্রুঘ্ন সিনহা। কি করেছেন যে বঙ্গভূষণ পেলেন? উনি আসানসোলে এসে কিভাবে কয়লা চুরি করা যায় সেটা সরজমিনে তদন্ত করে দেখে গেছেন। শ্রদ্ধেয় অভিনেতা, কিছু না করলে হতো, মেয়েও দাঁড়িয়ে গেছে, কোটি কোটি টাকা রোজগার। তারপর কেন যে এই সমস্ত ইচ্ছা আমি তো বলতে পারবো না। উনি বঙ্গভূষণ কেন? তৃণমূল সরকার যেমন খুশি সাজো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাডেমি পুরস্কার পেয়েছেন, নিজেই নিজেকে পুরস্কার দিচ্ছেন। আর কিছু কবি সাহিত্যিক যারা ভাতা অনুকম্পা পায়, যাদের আমরা শ্রদ্ধা করতাম, তারা দাঁত বের করে হাততালি দিচ্ছেন যাতে পরের মাসে 1 লাখ 2 লাখ করে তৃণমূলের থেকে ঢোকে। তারা সমাজটাকে ক্ষতিগ্রস্ত করছে চূড়ান্ত। তাই এরা নিজেদের নিয়মে সাজাবে, এ ওকে পুরস্কার দেবে, ও তাকে পুরস্কার দেবে, জাপান থেকে পুরস্কার দেবে, কারণ মুখ্যমন্ত্রী তো জাপানি ভাষাতেই কথা বলেন। আমরা শুনি কিছু কিছু শব্দ বাংলার মতো, এটা আমাদের কানের প্রবলেম। আমিও পাচ্ছি, শুনলাম কালকে লিং চাংপুং ইউনিভার্সিটি থেকে। না, উনি তো পুরস্কার নিয়েও মানে উনি বলছেন যে বুলা চৌধুরী নাকি ওনার কাছে অর্জুন চেয়েছিল। তারপর বুলা চৌধুরী কি বলেছেন? কমনে মানে উনি কোনোদিন খেলেইনি ওই গেম। সে তো ধরুন না, অর্জুনকে তো পুরস্কার শ্রীকৃষ্ণ চেয়েছিলেন কুরুক্ষেত্রে। আমাদের পাড়াতে আছে অর্জুন দা, তাকে তো অনেকে চায়। আসলে কিছুই না, একজন সম্মানীয় নারী যিনি আমাদের গর্বের বুলা চৌধুরী, তাকে ছোট করলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে অদ্ভুত নেচার রয়েছে, হিন্দুদের ছোট করা, গান্দা ধর্ম বলে, মৃত্যু কুম্ভ বলে, মূর্তি ভাঙা হয়, হিন্দুদের খুন করা হয় মুর্শিদাবাদে, উনি চুপ থাকেন। সরস্বতী পুজো বন্ধ হয়ে যায়, উনি চুপ থাকেন। উনি হিন্দু বিরোধী এবং অত্যন্ত মহিলা বিরোধী। দেখুন মহিলাদের বলছে আপনারা বেরোলেন কেন? বেরিয়েছে সন্ধ্যেবেলা 8টার সময়, বলে দিল রাত 12টায় বেরোবেন না। একের পর এক মহিলা মৃত্যু, অত্যাচার করছে, একটাও কথা শুনেছেন? আদিবাসী সমাজ, জল জঙ্গল জমি, এই মাটি তাদের অধিকার আদিবাসীদের উপর, সেখানে রোহিঙ্গাদের বসতি বসিয়ে দিচ্ছে। এখন যেগুলো খালি হয়ে যাচ্ছে এসআইআর এর ভয়, লুট করাচ্ছেন। বুলা চৌধুরীকে অপমান করেছেন, ওনার ক্ষমা চাওয়া উচিত বুলা দেবীর কাছে, ক্ষমা চাওয়া উচিত। মুখ্যমন্ত্রী উনি মাথা কিনে নেননি একজন যোগ্য নারীকে এইভাবে অসম্মান করতে। এতগুলো মেয়ে, আজকে শঙ্কর ঘোষ মানে তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলে স্পষ্ট করে দেখিয়ে দেওয়ার পরে আমাদের এমএলএ, তারপর টনক নড়ল রাজ্য সরকারের। তার আগে রিচা দেবী, যিনি বিশ্বকাপ জয় করে ফিরলেন, শিলিগুড়িতে তার বাড়িতে আক্রমণ ঘটাচ্ছিল তৃণমূলের ক্রিমিনালরা, সেই খবর ফলাও হয়ে গেল। তাই এটাকে চাপবার জন্য সারা পৃথিবীর শ্রেষ্ঠতম শিল্পপতি, যা শিল্প দেখবার অধীর আগ্রহে আমি রয়েছি, আমি ওনাকে খুব ভালোবাসি। শুধু শিল্পপতি হিসেবে ভালোবাসা এখনো পারিনি, এটা আমার অক্ষমতা। উনি সেই সুযোগ আমায় দেননি। আমি ওনার ফ্যান। পশ্চিমবঙ্গবাসীও এরকম করে তাকিয়ে রয়েছে কবে দেখবে শিল্প। তিনি উপস্থিত হলেন, আলোকিত করলেন, এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ক্রিকেট খেলতেন, এটা আমরা জানতে পেরেছি। কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নাকি পেয়েও ছিল ক্রিকেট খেলে টিমে। হ্যাঁ, উনি তো ম্যান অফ দ্য ম্যাচ পাবেন, ও ম্যান অফ দ্য ম্যাচ তো পাবেন না। ঠিকই তো বলেছে, উনি ঝুপো গোপ লাগিয়ে খেলতে গেছিলেন। শ্রীকান্ত কৃষ্ণমাচারী বলে একজন আমাদের বিখ্যাত বিশ্বকাপ জেতা ক্রিকেটার ছিলেন, উইকেট কিপার ছিলেন, ব্যাটসম্যান ছিলেন, উইকেট কিপার ছিলেন কিরমানি। তাদেরও সুন্দর গোপ ছিল, গোপ লাগিয়ে খেলতে গেছিল, ওই জন্যই তো উনি ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন। এরকম প্রচুর গোপ হয়তো থাকতে পারে ওনার কাছে, যে সাংবাদিক বা ওই মঞ্চে যারা উপস্থিত ছিল তারা জানেন ওই গোপ উনি কোথায় লুকিয়ে রাখেন। না, আমি কি করে বলবো বলুন তো, ব্যক্তিগত বিষয়। অন্যদিকে অমর্ত্য সেন বলছেন এসআইআর হলে নাকি রাজ্যে আর্থিক বৈষম্য দেখা ঠিকই যাবে। কথা বলেছে তো, মমতা বাবু ভুল বলেননি। এসআইআর হয়ে গেলে তৃণমূল গরিব হয়ে যাবে। উনি তৃণমূলকেই মানুষ ভেবেছেন। ওনাকে শ্রদ্ধা করি, ওনার বয়স হয়েছে, খুব স্বাভাবিক, বয়স হয়ে গেলে হাত পা চোখ এগুলো তো খারাপ হয়, কানও খারাপ হয়, সেটা নিয়ে তো আপনি হাসাহাসি করতে পারেন না।
আপনি কাউকে ডাকলেন কালু, সে শুনলো লালু, হতে পারে না? আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে দেখেছে বলে এসো রুদ্রনীল এসো, আপনার আমার চেহারার মধ্যে কি মিল অমিল আপনি আমি জানি, দর্শক জানেন। বয়স বাড়লে যে কোনো মানুষেরই হয়, তিনি একজন নোবেল পুরস্কার পাওয়া মানুষ হোক, তিনি আপনার আমার বাবা হোক, আমাদের কথা যারা শুনছে তারা হোক, একজন মাস্টারমশাই হোক, ব্যবসায়ী হোক, সবারই বয়স হলে ঝাপসা হয়, শক্তিগুলো চলে যায়। কিন্তু বরাবরই উনি যে কথাই বলেন না কেন, সেই কথা দেখেছি তৃণমূলের চোরেদের পক্ষে বলেন। এটা কেন বলেন এটা আমি বলতে পারবো না, উনি বিরাট গুণী মানুষ, উনি জানবেন। অর্থনৈতিক বৈষম্যের কথা বলছেন উনি, উনি যে পেপার নিয়ে রিসার্চ করতেন তার বাইরে গিয়ে তো কথা বলছেন। সারা পৃথিবীতে বিদেশি লোকজন ঢুকে পড়ে অবৈধভাবে থাকতে পারে? যদি অবৈধ লোকজন যদি সরে যায় এখান থেকে, তো তাহলে কেন্দ্র বা রাজ্য সরকার থেকে গরিব মানুষের জন্য বিভিন্ন প্রকল্পে যে যে টাকা 10 জনের মধ্যে যেটা ভাগ হয়ে যাচ্ছিল, যার মধ্যে 5 জন ভুয়ো ছিল, আমার 5 জন এই দেশের হিন্দু আর মুসলমান যদি পায়, তো তাহলে অর্থনৈতিক উন্নতি হলো না ক্ষতি হলো? আমি ওনার সমালোচনা করতে চাই না, সামান্য একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। ছোট্ট মানুষ, অত্যন্ত অশিক্ষিত আমি ওনার থেকে। দিল্লিতে যে বিস্ফোরণ ঘটেছে, তারপর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা ছবি পোস্ট করা হয়েছে। ছবিটা এইরকম, আর লেখা হয়েছিল যে দেশ জুড়ে মানুষের হাহাকার, নিশ্চিন্তে ঘুমাচ্ছে হোম মিনিস্টার। দেখুন, আমরা জানি যে এটার সঙ্গে আমি ইসলামিক গ্রুপের লোকজন যারা এই উগ্রবাদী কাজ করে, তাদের মধ্যে ইসলাম ধর্মের, মুসলমান ধর্মের বেশ কিছু ডাক্তাররা জড়িয়ে, এ চরম দুর্ভাগ্যজনক। এবং পাকিস্তানি যোগাযোগ সেটা স্পষ্ট হয়ে গেছে। পাকিস্তান টেলিভিশনে এই পুলওয়ামায় ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম এবং কংগ্রেসের প্রশংসা করা হয়েছিল যে আমাদের লোক ওই দেশে আছে। রাহুল গান্ধী বিদেশে গিয়ে ভারতবর্ষের বিরুদ্ধে কথাবার্তা বলে আসেন। তৃণমূল দল একই কাজ করে, তাদের কথা কিছু যায় আসে না। পশ্চিমবঙ্গে এতগুলো মানুষের যে দিনরাত্রির মৃত্যু ঘটছে, তার জন্য এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বোধহয় আয়নাটায় কোনো কারণে ময়লা পড়ে গেছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, ওই দুর্গাপূজার সময় পিতৃপক্ষে উদ্বোধনের সময় কোমর থেকে মুসলমান ধর্মের মতো যে হিজাবটা আপনি মাথায় দিয়ে উদ্বোধন করেছিলেন, ওইটা দিয়ে আয়নার কাঁচটা মুছে ফেলুন। সবার আগে নিজের মুখটা দেখুন। সারা পৃথিবীতে এই ইসলামিক সংগঠনগুলো আপনাদের মতো কিছু লোকেদের কথা এবং প্রশ্রয়, এখানে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে ভারতীয় সেনাবাহিনী খতম করছে, আর পশ্চিমবঙ্গে তৃণমূলের বি টিম বামপন্থীরা মিছিল করছে যুদ্ধ নয় শান্তি চাই। পাকিস্তানের সঙ্গে আলোচনা করে মিটিয়ে জঙ্গিদেরকে ইয়ে করে ফেল। তারা যখন এই ধরনের কথাবার্তা বলে, একটা চোর জোচ্চোর ছেঁচড় হিসেবে যারা নিজেদের প্রমাণিত করেছে, যারা টাকার বিনিময়ে যা খুশি করতে পারে, যারা রাজ্যসভায় সিমির মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের এমপি পাঠায় এই তৃণমূল, যারা দেশের মধ্যেই বারুদ এবং রক্ত ঝরবে কিভাবে তার লোককে জমিয়ে রেখে দেয়, তারা বলছে এই কথা। বলতেই তো পারতো যে আমরা এসব ঘটাবো। দেশের কাজ হচ্ছে পরিষ্কার, আমাদের মেরে বার করে দেওয়া, আমাদের ধরে জেলে পুরে দেওয়া, আমরাই করছি। একদম শেষ প্রশ্ন, এই যে আমরা দেখছি যে কটা বিস্ফোরণ ঘটছে বা যা হচ্ছে ভারতে, তার মধ্যে বেশিরভাগই জড়িয়ে রয়েছে ইসলাম ধর্মের মানুষ। অথচ একটা সময় বলা হয়েছিল যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না, তুমিও সেটা পোস্ট করেছিলে ফেসবুকে। না, আমি তারপর লিখেছি ছবিটা এঁকে, তারপর নিজে লিখেছিলাম কিন্তু সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। আপনি চোখের সামনে দেখবেন, দেখুন সেটা হচ্ছে যে শান্তির ধর্ম ইসলাম। তো সারা পৃথিবীতে যতগুলো বিস্ফোরণে মানুষ মারা হয়, ভারতবর্ষে তো বটে, সেটা মুম্বাই বিস্ফোরণ থেকে শুরু করে বাকি সবকটা যতগুলো হয়েছে, আপনারা সবকটাই দেখেছেন যে ইসলামিক জঙ্গি গোষ্ঠীরা তা দায় স্বীকার করেছে বা জড়িয়ে বা প্রমাণিত হয়েছে বা ধরা পড়েছে। এর একটা মূল কারণের জায়গা রয়েছে, শুনতে কর্কশ লাগলেও সত্যি। সারা পৃথিবী, যেহেতু ইসলাম ধর্মের মানুষেরা মনে করেন যে পবিত্র আল্লাহ তৈরি করেছেন, পবিত্র নবী
তিনি ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে বলেছেন। তাই যেখানে যেখানে ইসলামের শাসন নেই, যারা আল্লাহকে মানছে না, যারা অন্য ধর্মের মানুষ, তারা মানবে কেন? আমরাও তো বলি না যে তাদের আমাদের দুর্গা ঠাকুর মানুন, আমাদের শ্রীরামচন্দ্রকে মানুন, শ্রীকৃষ্ণকে মানুন, লক্ষ্মী ঠাকুরকে মানুন, আমরা তো বলি না, তাই না? কেন? যে যা ধর্ম মানবে। কিন্তু তাদের আলোচনায় শুনতে পাওয়া যায় যে সারা পৃথিবীকে ইসলামিক কান্ট্রি পরিণত করতে হবে, এবং যেখানে ইসলামিক রাষ্ট্র যেগুলো নয় তাদের কাছে ভয়ভীতি সঞ্চার করতে হবে। এটা ব্যাখ্যা করে এই ইসলামিক জঙ্গি গ্রুপ। মাথায় রেখে দেবেন, ইসলাম আর ইসলামিক টেরোরিজম দুটো আলাদা জিনিস। এরা ইসলামকে বদনাম করবার জন্য সারা পৃথিবী মুসলমান রাষ্ট্রে পরিণত হবে এই নেশা এবং আশায় তারা এই কাজগুলো করে, মানুষ মেরে ভয়ভীতি সঞ্চার করে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার মনে হয় যারা সুস্থ ইসলাম ধর্মের মানুষ রয়েছেন তারা এইসব বিষয়ে যত বেশি সোশ্যাল মিডিয়ায় চুপ করে থাকবেন, তত মনে হবে লোকে ভুল বুঝবে যে তারা বুঝি প্রচ্ছন্ন মদত দিচ্ছেন বা প্রশ্রয় করছেন। তাদের অবিলম্বে এই বিষয়ে কথা বলা উচিত। এতে শান্তির ধর্ম ইসলাম এবং পবিত্র কোরআন সেটা কলুষিত হচ্ছে। এই ধরনের ইসলামিক আল্লাহের নামে তারা মানুষের গলা কাটবার সময় চিৎকার করে আল্লাহু আকবার। কাকে ছোট করছো তোমরা? কাকে কলুষিত করছো? পবিত্র আল্লাহকে নয়, পবিত্র নবীকে নয়, ইসলাম ধর্মকে নয়। এই যেমন ইসলাম ধর্মের মানুষ সারিয়া আইন মেনে চলে। সারিয়া আইন মানে ইসলামের তার নিজের আইন। এই আইন মেনে প্রত্যেকটা ইসলাম বাড়ির লোকজনকে চলতে হয়। সারিয়া আইনে বলা রয়েছে চোর এবং চুরির সঙ্গে যদি ধরা পড়া কোনো যদি ব্যক্তি হয় তার হাত কেটে দাও। আরবে, যেখানে নবীর জায়গা আরব, সেখানে হাতটা কেটে দেওয়া হয়, গলা কেটে দেওয়া হয়। এটা সারিয়া আইনে বলা রয়েছে। আমরা সেটাতে সমর্থন করি না, দেশের আইন যা বলবে সেটাতেই সমর্থন করি। কিন্তু যেখানে চুরিকে সব থেকে ঘৃণ্য পাপ বলছে ইসলামে, সেখানে শওকত মোল্লাদের মতো একগাদা ইসলাম ধর্মের মানুষ যারা চোর এবং চুরির সঙ্গে যুক্ত, তারা নিজেদের কি করে সাচ্চা ইসলামিক মানুষ বলেন? সমাজে প্রশ্ন ওঠে। তাদের বলবো এই চুরি দুর্নীতি থেকে সরে না গেলে আপনারা পবিত্র কোরআনের যে সারিয়ায় লেখা যে লাইনগুলো, সেগুলোকে অবজ্ঞা করে ইসলামের যে পবিত্রতা সেটা কি একটু হলেও ক্ষুণ্ণ করে ফেলছেন না? ভেবে দেখবেন এই চোর আর চুরির পাশে আপনারা থাকছেন, এটা কি দুর্ভাগ্যের নয়? অসংখ্য ধন্যবাদ।